নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পড়ে শোনাই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অসাধারণ জনপ্রিয় উপন্যাস, যে উপন্যাসটি পরপর ৮ বার পুনর্মুদ্রিত করতে হয়েছিল পাঠকদের চাহিদায়। সেই অসাধারণ উপন্যাসের নাম সপ্তপদী। আজ প্রথম পর্ব। ১ ৬ ফুট লম্বা একটি মানুষ, হয়তো ইঞ্চি দুয়েক বেশি হবে। দৈর্ঘ্যের অনুপাতে মনে হয় দেহ যেন কিছু শীর্ণ, কিন্তু দুর্বল বা রোগজীর্ণ নয়। কালো রং, বাংলাদেশের কালো রং, মাজা কালো। প্রশস্ত ললাট, লম্বাটে মুখখানির মধ্যে বড় বড় দুটি বিষ্ণুদৃষ্টি চোখ। বিষণ্ণতা ছাড়াও কিছু আছে যা দেখে মনে হয় লোকটির মন বাইরে থাকলে অনেক দূরে আছে, ভিতরে থাকলে অন্তরের গভীরতম গভীরে মগ্ন। পাগলা পাদ্রী, এই নামেই ব্যক্তিটি পরিচিত এ অঞ্চলে। অঞ্চলের লোকের দোষ নেই, এর চেয়ে ভালোভাবে লোকটির স্বরূপ ব্যক্ত করা বোধ হয় যায় না। পরনে পাদ্রীর পোশাক, কিন্তু সে পোশাক গেরুয়ায় ছোপানো, যা ভারতবর্ষের বৈরাগ্য ধর্মের চিরন্তন প্রতীক। এ অঞ্চলে কোনো গির্জার সঙ্গে যুক্ত নন, কোনো ধর্ম প্রচার করেন না, শুধু চিকিৎসা করে বেড়ান। পাগলা পাদ্রী খুব ভালো ডাক্তার। বাইসাইকেলে চেপে গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে রোগী খুঁজে বেড়ান। পথের দুপাশের লোকদের জিজ্ঞাসা করেন, কি মহাশয়গণ, কেমন আছো গো সব? ভালো তো? সঙ্গে সঙ্গে মুখ ভরা মিষ্টি হাসি উপচে পড়ে। হ্যাঁ বাবা, ভালো আছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো, ভালো থেকো। মানুষ ভালো থাকলেই ভগবান ভালো থাকেন গো। জয় ভগবান বলেই এগুতে থাকেন। লম্বা মানুষের পা দুখানাই বেশি লম্বা। কথা বলার সময় বাইসাইকেল থেকে নামতে হয় না, পা দুখানা প্যাডেল থেকে নামিয়ে দেন মাটির ওপর। চলবার সময় মাটি থেকে তুলে প্যাডেলে একটু চাপ দেন, সাইকেল চলতে শুরু করে। যে কোনো লোকের বাড়িতে কেউ অসুস্থ হলে সে পাগলা পাদ্রীর প্রতীক্ষাতেই দাঁড়িয়ে থাকে। কতক্ষণ কখন শোনা যাবে বাইসাইকেলের ঘন্টা, কখন দেখা যাবে সাইকেলের উপর গেরুয়া পোশাক পরা পাদ্রীকে। দেখলেই আগে থেকে হাত তুলে বলে, বাবা সাহেব। লম্বা ৬ ফুট মানুষটি মাটির উপর সাইকেল থেকে পা দুখানি নামিয়ে দেন, নামতে হয় না। কি খবর, কার কি হলো? জ্বর। কার? আমার ছেলের। চলো দেখি কি হয়েছে। জ্বরটা কেমন, বাঁকা না সোজা? কি মনে লাগছে বলো দেখি। রোগী দেখেন, দেখে শুনে বাইসাইকেলের পিছনে বাঁধা ওষুধের বাক্স থেকে ওষুধ দেন, কিংবা বলেন, আমার ওখানে গিয়ে ওষুধটা নিয়ে এসো। না হয় বলেন, ইটা বাবু দোকান থেকে আনতে হবে, আমার ভাঁড়ারে নাই। লিখে দেন কাগজে। বাঁকুড়া জেলার মধ্য দিয়ে যে রাস্তাটা পুরীর পথ বলে খ্যাত, বিষ্ণুপুরের কোল ঘেঁষে মেদিনীপুর হয়ে চলে গেছে সমুদ্র তট পর্যন্ত যে রাস্তা, যার সঙ্গে এদিক ওদিক থেকে কয়েকটা রাস্তা মিলেছে, তারই ধারে তার মিশন। না, মিশন নয়, আশ্রম। শালবন আর গেরুয়া মাটির দেশ, মধ্যে মধ্যে পাহাড়িয়া নদী, বীরাবতী, শিলাবতী, দ্বারকেশ্বর, বীরাই, শিলাই, দ্বারকা। মধ্যে মধ্যে লালচে পাথর, নুড়ি ছড়ানো অনুর্বর প্রান্তর খানিকটা। এই ধরনের ভূপ্রকৃতি একটা ঢাল নামার মতো নেমে গিয়ে ছড়িয়ে গেছে এঁকে বেঁকে বহুদূরে। আবার এরই দুধারে বাংলার কোমল ভূমির প্রসার, সেখানে জনসমৃদ্ধ গ্রাম, শস্যক্ষেত্র। উত্তর ও মধ্য ভারতের পার্বত্য ও অরণ্যভূমির রেশ উড়িষ্যা ও বিহারের প্রান্ত ভাগ থেকে
বিচিত্র আঁকামাকা ফালির মতো ছড়িয়ে পড়ে শেষ হয়েছে ক্রমশ। মেদিনীপুর থেকে বাঁকুড়া জেলার জঙ্গলমহলগুলি ইতিহাস বিখ্যাত। পাথুরে কাঁকুড়ে এই আঁকাবাঁকা শাল জঙ্গল অধ্যুষিত অঞ্চলগুলিতে যে গ্রাম, সেখানে প্রাচীন আমলের সেই মানুষদের বংশধরেরা বাস করে। বাউরি, বান্দি, মেটে, মাল, খয়রা, সাঁওতাল। এদেরই মধ্যে সামন্ত যুগে প্রধান হয়ে বসেছিল উত্তর ভারতের ছত্রীরা, সিংহ, রায় প্রভৃতিরা। কয়েকখানা গ্রামের পরে পরেই এমনই এক একটি পরিবার আজ এক একটি বিবাদমান গোষ্ঠীতে পরিণত হয়েছে। লেগেই আছে মামলা মকদ্দমা, দেওয়ানি ফৌজদারি। ঘোর কালো রঙের পিঠ, চক্ষু, অভাব শীর্ণ অর্ধনগ্ন মুখ মানুষগুলির মধ্যে উজ্জ্বল বর্ণ, দীর্ঘাকৃতি, উগ্র প্রকৃতির মানুষগুলি বিচিত্রভাবে মিশে রয়েছে। এক একটি ছত্রী বাড়ির নাম আজও রাজবাড়ি। এ রাজবাড়ির ভাঙা দেওয়াল, মাটির উঠান, জীর্ণ খড়ের চাল, রাজার পরনে ময়লা জীর্ণ কাপড়, খোলা গা, বসে বিড়ি খান অথবা হুঁকো টানেন, পরস্পরের সঙ্গে কর্কশ কণ্ঠে কটু ভাষায় কলহ করেন। রানী রাজকন্যা নিজের হাতেই রান্না বান্না করেন, নিজেরাই কাঁখে বয়ে জল আনেন, ধান মেলে দেন পায়ে পায়ে, উঠান নিকন, বাসন মাজায়েন, এসব কাজ মেয়েরাই করে। পুরুষেরা জমি চষে, গরু চড়ায়, জঙ্গল থেকে কাঠ কাটে। ক্রিচিৎ কদাচিৎ এক আধঘর দলপতি বা লায়েক বাণীর বাস। আজও আছে দলপতি লায়েক এদের উপাধি। এরা এককালে ছত্রী সামন্তদের অধীনে ছিল যোদ্ধা, সর্দার। সামন্তদের দেওয়া নিষ্কর জঙ্গলমহলে, জঙ্গলে ঘেরা গ্রামের মধ্যে আপনার জ্ঞাতি গোষ্ঠী এবং অনুচরদের নিয়ে মদ্য মাংসে, মোটা লাল চালের ভাতে, দুর্দান্ত সাহসে, শিকারে আর সন্ধ্যায় মাদলের সঙ্গে নাচে গানে জীবনযাপন করত। পাঠান মুঘলদের যুদ্ধের কাল থেকে এদের কথা আর প্রবাদ বা কাহিনী নয়, ইতিহাস। মোগলদের শেষ আমলে মারাঠা অভিযানের সময় এরা রীতিমতো লড়াই করেছে। বনে জঙ্গলে লুকিয়ে গাছের উপর চড়ে তীর ছুঁড়েছে, রাত্রির অন্ধকারে পিছন থেকে এসেছে, মেরেছে, তাড়া খেয়ে বাস বসতি ফেলে নিবিড় জঙ্গলে লুকিয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় কোম্পানির ফৌজের সঙ্গেও খন্ড যুদ্ধ হয়েছে। সামন্ত রাজারা আনুগত্য স্বীকার করার পরও এরা, এই সর্দারেরা লড়াই করেছে। বাগদি সর্দার গোবর্ধন দলপতি যে লড়াই করেছিল, কোম্পানির দপ্তরে তার বর্ণনা লিপিবদ্ধ করা আছে। গোবর্ধন দলপতি নিজের অধিকারের সীমানা রক্ষা করেই ক্ষান্ত থাকেনি, কোম্পানির সীমানা কেড়ে নিয়ে দখল করেছিল। তার বাইরে এসেও দিনে দুপুরে গ্রামের পর গ্রাম লুট করে জ্বালিয়ে গ্রামের রাস্তায় মানুষের মাথা কেটে টাঙিয়ে দিয়ে গিয়েছিল। এদেরই এক আধ ঘরের দেখা আজও মেলে। সমতল ভূমে ব্রাহ্মণ, কায়স্থ, বৈদ্য, নবশাখ প্রধান গ্রামগুলি এদের থেকে একটু দূরে। ওসব গ্রামেও বান্দি, বাউরি, মেটে, মাল আছে। তাদের চেহারা যেন কিছু আলাদা, রক্তের উত্তাপ এবং ঘনত্বেও বোধহয় তফাৎ আছে। শাল বনে ফুল ফোটার সঙ্গে সঙ্গে অরণ্য এদের হাত ছানি দিয়ে ডাকে। শালের সঙ্গে আছে পলাশ আর মহুয়া। পলাশ ফুলের গুঁড়ো দিয়ে আজও কাপড় রং করে এরা। মহুয়া থেকে মদ চোলাই করে। মধ্যে মধ্যে আবগারি পুলিশ হানা দেয়, কিন্তু অধিকাংশ সময়ই ধরতে পারে না। বিস্তীর্ণ শালবনের মধ্যে কোথায় যে ঘাঁটি, সে আবিষ্কার করা প্রায় অসম্ভব। ধরা ক্রিচিৎ পড়ে, ধরা পড়ে জেল খাটে, কিন্তু সে ওদের কাছে কিছু নয়। মধ্যে মধ্যে শিকারে বের হয়, অবশ্য সাঁওতালরা এক্ষেত্রে বেশি, কিন্তু এরাও বের হয়ে পড়ে। ময়ূর,
বন মোরগ, তিতির, খরগোশ, হরিণ, বড়া, ভালুক মেরে পায় বিপুল উল্লাস। বিশেষ করে বড়া ভালুকের উৎপাত হলে মেতে ওঠে এরা। কখনো কখনো বাঘও আসে। তার সঙ্গে লড়াই দেবার মতো সাহসের যে দুরন্তপনা আজ আর বোধহয় নেই। বাঘ এলে স্থানীয় বন্দুকওয়ালা শিকারীদের খবর দেয় থানা। থানা মারফত খবর যায় বিষ্ণুপুর শহরের কর্তৃপক্ষের কাছে। প্রায় 200 বৎসর ধরে নিরন্তর শাসনে এবং সুকৌশল শোষণে এদের জীবনের গর্ব সবই প্রায় চলে গিয়েছে এবং সাহস উল্লাসও কিছুটা খর্ব হয়েছে। কারণ বড়া ভালুক মারবার সাহস থাকলেও বাঘ এলে তার সঙ্গে লড়াই করবার জন্য আজ টাঙ্গি, বল্লম, ধনুক, কাঁড় নিয়ে উন্মত্ত আনন্দে আর বেরিয়ে যেতে চায় না। শুধু রোগের হাতে আত্মসমর্পণে এদের ভয় নেই। রোগ হলে কপালে হাত দেয়, যা করে কপাল, ডাকে শুধু হে ভগবান। এদের মধ্যেই থাকেন এই পাগলা পাদ্রী। আজ কয়েক বছর আগে হঠাৎ এখানে আসেন, এসে থেকে গেছেন। এসেছিলেন যেবার, সেবার এখানে অনাবৃষ্টিতে জল ছিল না, শস্য ছিল না, দুর্ভিক্ষ হয়েছিল। তার উপর হয়েছিল মহামারীর প্রাদুর্ভাব। এখানকার মিশনারি সাহেবরা কাগজে দয়ালু পরহিতব্রতী চিকিৎসকের সাহায্য চেয়ে বিজ্ঞাপন দিয়েছিলেন। তারই উত্তরে তিনি একদিন একটা ব্যাগ আর বিছানা দুই হাতে নিজেই বয়ে এনে হাজির হয়েছিলেন এবং থেকেই গেছেন সেই অবধি। লোকে বিশ্বাস করে ভগবান পাঠিয়েছেন। শালবনের ধারে লাল মাটির উপর একখানি ছোট গ্রাম, পাশ দিয়েই চলে গেছে পুরীর পাকা সড়ক। মাইল খানেক উত্তর পশ্চিমে মোরার গ্রামে ওয়েসলিয়েন চার্চের দোতলা বাড়িটা। নিতান্তই ছোট নগণ্য একখানি গ্রাম। শালবন এখানটায় বিস্তীর্ণ এবং বিক্ষিপ্ত। গ্রামখানার বাইরেও শালবন যেখান থেকে জমাট বেঁধেছে সেইখানে ছোট একখানি বাংলো বাড়ি, খান তিনেক ঘর। এইটে তার আস্তানা। সঙ্গীর মধ্যে কয়েকটা পাখি, দুটি গরু এবং একটি দম্পতি, জোসেফ আর সিন্ধু। জোসেফরা অনেক কাল আগে খ্রিস্টান হয়েছে। জোসেফ লাল সিং। সিন্ধু মাঝিদের মেয়ে, সে খ্রিস্টান নয়, বিবাহ ওদের হয়নি। দুজনে দুজনকে ভালোবেসে ঘরবাড়ি, আত্মীয় স্বজন, সমাজ থেকে চলে এসেছে, আশ্রয় নিয়েছে পাগলা পাদ্রির কাছে। জোসেফ খানিকটা ইংরাজি জানে। পাগলা পাদ্রী তাকে কম্পাউন্ডারি শিখিয়েছেন। সে কম্পাউন্ডারি করে আর ছেলেদের পাঠশালায় পণ্ডিতি করে। সিন্ধু পাখিগুলির পরিচর্যা করে এবং বাংলোর গৃহিণীও সে। রান্না বান্না ভাঁড়ার তারই হাতে। আরো একটি সাঁওতাল মেয়ে আছে, ঝুমকি মেঝান। 25-26 বছরের আশ্চর্য স্বাস্থ্যবতী মেয়ে। এমন সরল দীর্ঘাঙ্গী মেয়ে সচরাচর চোখে পড়ে না। পাগলা পাদ্রী ওকে অনেক কষ্টে রক্ষা করেছেন মৃত্যুর মুখ থেকে। ঝুমকির বিয়ে হয়েছিল 3 বার। 3 স্বামী অল্প দিনের মধ্যে মারা যায়। তারপর সকলের সন্দেহ হয় ঝুমকি ডাইনি। সাঁওতালদের সমাজপতিরা মৃত্যুদণ্ড দিয়েছিল ওকে। পাগলা পাদ্রী খবর পেয়ে বাইসাইকেলে চড়ে ঝড়ের বেগে সেখানে গিয়ে অনেক কষ্টে ওকে উদ্ধার করে এনেছেন। ওই গ্রামের সাঁওতাল কর্তাকে তিনি চিকিৎসা করে বাঁচিয়েছিলেন। আরো অনেকেরই চিকিৎসা করেছেন। পাগলা পাদ্রীর কথা তারা ঠেলতে পারেনি। পাগলা পাদ্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন আর কখনো ঝুমকি কোনো সাঁওতাল গ্রামে যাবে না, সে তার বাড়িতে থাকবে।
গরুর সেবা করবে, গাছপালা লাগাবে। উকে কেরেস্তান করবি না তো বাবা সাহেব? না। তারপর হেসে বলেছিল, আমি কি কিরিস্তান মাঝি? বৃদ্ধ সাঁওতাল বলেছিল, কে জানে, হিন্দু বলে তু কিরিস্তান বটিস, আবার কিরিস্তানরা বলে কিরিস্তান লয়, তোর জাতি নাইক, তু জানিস তু কি বটিস? পাগলা পাদ্রী হা হা করে হেসেছিলেন। তারপর বলেছিলেন, উরা বলে মাঝি, জাত আমার নাই, তবে মানুষ তো বটি। তুইও মানুষ, আমিও মানুষ, ওই মেয়েটাও মানুষ। তু মানুষ বটে, উ লয়, উ ডাইনি বটে। আমি তো চিকিৎসা করে তোর এত বড় ভূতে পাওয়া ব্যামোটা সারালাম। তু বল, উকেও আমি ডাইনি থেকে সারাবো রে। লাড়বি? তবে তু বলছিস নিয়ে যাবি, নিয়ে যা। সেই অবধি ঝুমকিও থাকে এখানে, গরুর সেবা করে, বাংলোতে গাছপালা লাগায়, রাস্তায় ঘাটে বাংলোর সীমানার বাইরে কদাচিৎ বের হয়। সাঁওতাল পুরুষ মেয়ের সঙ্গে দেখা হলে ছুটে গিয়ে লুকোয়, যেখানে হোক সেখানে লুকোয়। আর যদি তারা আবার বলে সে তাদের খেয়েছে, পাগলা পাদ্রির ঘরেই হয়তো ঢুকে পড়ে। পাগলা মানুষটি চোখ বন্ধ করে ঝোলা ডেক চেয়ারে বসে থাকে, কি ভাবে। সন্তর্পিত পদক্ষেপের শব্দ কানে আসতেই প্রশ্ন করে, কে? ফিস ফিস করে শঙ্কিত ভঙ্গিতে সে অন্ধকার থেকে বা আলমারির পাশ থেকে উত্তর দেয়, মেন এয়ান বাবা সাহেব, ঝুমকি। বাবা সাহেব মুখ তুলে তার দিকে তাকান। কৃষ্ণাঙ্গী অরণ্য নারীর সাদা জলজলে চোখের দিকে তাকিয়ে স্বচ্ছ জলতলে নাড়া খাওয়া শ্যাওলার দলের মতো ওই দৃষ্টির মধ্যে ওর ভয়ে কাঁপা অন্তরটি দেখতে পান। প্রশ্ন করেন, ভয় পেয়েছিস? বাইরে মাঝিরা এসেছে বুঝি? সে তার দীর্ঘ সরল হাতখানি অন্য একদিকে বাঁকিয়ে দেখিয়ে বলে, হ্যাঁ। না না, এইদিকে এইদিকে, বাইরে আসেনি, ওই দিকে তারা যাচ্ছে। বাবা সাহেব অভয় দিয়ে বাইরে আসেন। যারা যায় তাদের সঙ্গে ডেকে আলাপ করেন তাদেরই ভাষায়, অনর্গল বলে যান। সাধারণত এই জেলার চলতি বাংলাতেই কথা বলেন। কেউ বুঝতে পারে না যে তিনি এখানকার লোক নন। তারা কেউ কেউ প্রশ্ন করে, হ্যাঁ বাবা সাহেব, আমাদের কথাবার্তা বাগবাচালি এমন করে কি করে শিখলেন গো আপনি? সাহেব প্রসন্ন প্রাণ খোলা হাসিতে উতলা বাতাসে শাল গাছের মতো দুলে ওঠেন, বলেন, তুমাদিগগে জি ভালোবাসলাম হে, সেই মন্তরে শিখে নিলাম। তারপর আবার বলেন, তুমি বলো কেন, যাকে তুমি ভালোবাসো তার মুখটি দেখে তুমি তার পরাণের সুখ দুঃখটি বুঝতে পারো কিনা? পারো তো? ভালোবাসলে পরাণের কথাটি মুখ দেখে বোঝা যায়, আর মুখের কথা কানে শুনে শিখা যাবে, এটা আর বেশি কথা কি হে? নাকি তুমি বলো না হে মহাশয়? একেবারে সুর স্বর উচ্চারণ সব যেন এক তারে বাঁধা। প্রশ্নকর্তার মনে বিন্দু মাত্র সন্দেহ থাকে না, তার সারা অন্তর উপলব্ধিতে আপ্লুত হয়ে যায়। আপন মনেই সে ঘাড় নেড়ে সায় দেয়, ঠিক কথা, ঠিক কথা। তবে তার ইংরেজি শুনে ভদ্র সমাজের অনেকে সন্দেহ করেন, হয়তো লোকটি কয়েক পুরুষ ধরেই ইংরেজি ভাষা বলে আসছে, হয়তো কয়েক পুরুষ ধরেই খ্রিস্টান, হয়তোবা মাদ্রাজি, কারণ নাম রেভারেন্ড কৃষ্ণস্বামী। চেহারাতেও দক্ষিণের মানুষের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। 6 ফুট লম্বা, মোটা মোটা হাড়, মেদ বর্জিত দেহ, কালো মাজা রং, ঘন কালো মোটা ধরনের চুল, দক্ষিণের লোকদের মতোই বড় বড় চোখ।
দৃষ্টি কিন্তু বড় বিচিত্র, বলতে হয় আশ্চর্য, অপার্থিব, বিষণ্ণ, অথচ প্রসন্ন। বর্ষণক্ষান্ত, স্বল্প মেঘাবৃত, শান্ত স্নিগ্ধ আকাশের মতো। ভিতরের নীল আভা মেঘের পাতলা আবরণ ভেদ করে বেরিয়ে আসার মতোই লাগে মানুষটির হাসি। ফ্রেঞ্চ কাট দাড়ি আর গভীর আবরণের মধ্য থেকে যখন সুগঠিত দাঁতগুলি বেরিয়ে পড়ে হাসির প্রসন্নতায়, তখন আশপাশের মানুষগুলির মনের ভিতরটাতেও যেন সেই প্রসন্নতার ছটা গিয়ে ছড়িয়ে পড়ে। 2, পাগলা পাদ্রী। পাগলা পাদ্রী এখানে এসেছে আজ বছর আষ্টেক, 1936 সালে। সেবার এখানে দুর্ভিক্ষ মহামারী হয়েছিল। এটা 1944 সাল। পৃথিবীতে দ্বিতীয় মহাযুদ্ধ চরম পর্যায়ে উঠেছে। মহাযুদ্ধের দুর্যোগ একটা সাইক্লোনের মতো পৃথিবীর সঙ্গে সঙ্গে ভাগ্যাহত বাংলাদেশের উপর দিয়েও বয়ে যাচ্ছে। দেশ, সমাজ, ঘর ভেঙে চুরে পড়ে গেল। দুর্ভিক্ষে, মহামারীতে মানুষ মরছে ঝড়ে ঝটকা খাওয়া পশু পাখির মতো। হাহাকার উঠছে চারিদিকে, হাহাকার, হাহাকার আর হাহাকার। দেশ জোড়া স্বাধীনতা আন্দোলনও সাময়িকভাবে ক্ষীণ হয়ে এসেছে। ইংরেজ ও আমেরিকার যুদ্ধোদ্যম বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত পরিব্যাপ্ত হয়েছে। চট্টগ্রাম, ফেনী, গৌহাটি, ডিগবয়, ডিমাপুর, কোহিমার পরে উখড়া, পানাগড়, পিয়ারাডোবা, বাসুদেবপুর, খঙ্গপুর, মেদিনীপুর দিয়ে যুদ্ধের ঘাটির সে এক বিচিত্র বেষ্টনী। পিচ ঢালা সুগঠিত পথের একটার সঙ্গে অন্যটার যোগাযোগে একটা বিস্তীর্ণ বিরাট ভূখণ্ডব্যাপী মাকড়সার জাল। গ্রামে গ্রামে অন্নাভাবে হাহাকার, শহরে শহরে ক্ষুধার্ত কঙ্কালসার ভিক্ষুকদের সকরুণ কাতর প্রার্থনা, একটু ফ্যান, এক মুঠো এঁটো কাটা, মাগো মা। দোকানে চালের বদলে খুদ, তার সঙ্গে বালি, ধুলো, কাঁকর। এরই মধ্যে চলে মিলিটারি কনভয়, জিপ, ট্যাঙ্ক, ওয়েপন ক্যারিয়ার, আরো হরেক রকমের বিচিত্র গঠন অটোমোবাইল। মাথার উপর ওড়ে ইংরেজ আর আমেরিকানদের যুদ্ধের প্লেন। গাড়িগুলোতে বোঝাই হয়ে চলে ইংরেজ এবং আমেরিকার পল্টন, তার সঙ্গে নিগ্রো কাফ্রি। যাবার সময় পথের ধারে মাঠে নেমে পড়ে এ দেশের দুর্ভিক্ষ ক্লিষ্ট ক্ষুধার্তদের উপর কমলালেবুর খোসা চিবানো কোয়া ছুঁড়ে দিয়ে যায়, চিৎকার করে ডেকেও যায়, হে, হাতছানি দিয়েও ডাকে, হি হি করে হাসে। কেউ কেউ আবার টাকা আধুরি ছুঁড়ে দেয়। ওরা দল বেঁধে এসে ঝাঁপিয়ে পড়ে ধুলোর উপর। শুকনো মাটির ধুলো ওড়ে, ওদের সর্বাঙ্গে লাগে। ওদিকে বিদেশি সৈনিকদের ক্যামেরা ক্লিক ক্লিক শব্দে মুখর হয়ে ওঠে। তাদের মুখে ফুটে ওঠে বিচিত্র হাসি। ঘৃণা, অনুকম্পা, কৌতুক সবকিছু আছে সে হাসির মধ্যে। মধ্যে মধ্যে দেখা যায় দল বেঁধে শ্বেতাঙ্গ সেপাইরা জিপে চড়ে চলেছে, সমস্বরে গান জুড়ে দিয়েছে অথবা প্রমত্ত কলরব তুলেছে, এবং তাদের ঠিক মাঝখানে শহর থেকে সংগ্রহ করা একটা কি দুটো নিম্ন শ্রেণীর দেহ ব্যবসায়িনী। তাদের সকল আনন্দের উৎস কড়া বিলাতি মদের নেশায় স্খলিত বসনা, অবশ দেহ টলছে বা ঢুলছে। ওদেরই অট্টহাসির সঙ্গে প্রমত্ত উল্লাসে হেসে সুর মেলাতে চাচ্ছে এমন দেহ পসারিনী। পথে ঘাটে যুবতী মেয়ে দেখতে পেলেই ডাক, হ্যালো হানি। হানি হতভাগিনী ভয়ে শুকিয়ে কাঁপতে কাঁপতেও ঊর্ধ্বশ্বাসে ছুটে পালায়। 2-4 জন সৈরিনী যারা, তারা দাঁড়িয়ে নির্লজ্জার মতো দাঁত মেলে হাসে।
পিয়ারা ডোবায় একটা এরোপ্লেনের আড়া তৈরি হয়েছে। কয়েক মাইল দূরে বাসুদেবপুরে ছোট একটা মোরারে ওয়েসলিয়ান চার্চের বাংলোটার সামনে পুরীর রাস্তা আর স্থানীয় একটা রাস্তা একসঙ্গে মিলেছে। দুটি রাস্তার মিশবার জায়গাটার পাশেই জঙ্গলের কোল ঘেঁষে প্রান্তরটা খুঁড়ে বড় বড় পেট্রোল ট্যাঙ্ক বসেছে। এখান থেকে পাইপলাইন চলে গেছে বাসুদেবপুরে পিয়ারাডোবা পর্যন্ত। বুলডোজার চালিয়ে মাটি কেটে বন কেটে জঙ্গলে কয়েকদিনের মধ্যে গড়ে তুলেছে বিচিত্র সামরিক ঘাঁটি, ময়দানবের হাতে মায়াপুরীর মতো। পিয়ারাডোবা স্টেশন থেকে সাইডিং এসেছে, বড় বড় ট্রেন এসে থামে। ট্রেন থেকে নামে প্রমত্ত বিদেশি সৈনিকের দল। মার্কিন সৈন্যদের পকেটে নোটের তাড়া, সঙ্গে প্রচুর টিন বন্দি খাদ্য, বিস্কুট, রুটি। সাইডিং এর পাশে স্টেশনের রেল লাইনের পাশে টিনের ছড়াছড়ি নয়, টিনের গাদা। হতভাগ্য দুর্ভিক্ষ পীড়িত অর্ধনগ্ন মানুষেরা টিন কুড়িয়ে নিয়ে যায়, চেটে চেটে খায়। দিন রাত্রি আকাশ মুখরিত করে বম্বার ফাইটার গুলো মাথার উপর ঘুরছে, কোনটা নামছে কোনটা উঠছে। সন্ধ্যের পর ইলেকট্রিক বাতি জ্বলে ওঠে, ইঙি পরানো, কিন্তু তবু তার ছটা আশেপাশে ছড়িয়ে পড়ে। ওদের আড্ডা ঘরে বাজনা বাজে, নাচ হয়, হো হো শব্দে উল্লাস ধ্বনি ওঠে। ঝিল্লি মুখর শালবনের মধ্যে নিবিড় অন্ধকার চমকে ওঠে। মাঝে মাঝে ঝিল্লিরাও বোধহয় স্তব্ধ হয়ে যায়। বোধ করি প্রায় 200 বছর আগে সামন্ত রাজাদের আমলে পাইকদের মশালের আলো, মাদলের বাজনা আর হারারা ধ্বনি তাণ্ডবের পর বনভূমির অন্ধকার এইভাবে আর চমকায়নি, ঝিঝিরাও হঠাৎ থামেনি। বর্গীদের আমলের পর বনভূমির মধ্যে ছড়ানো গ্রামগুলি এমন ভাবে আর সভয়ে আলো নিভিয়ে অন্ধকারের আবরণে ঘুমিয়ে পড়েনি। এসব গ্রামগুলি পাকা রাস্তা থেকে দূরে, বনের ভিতর দিকে। সেখানে তারা অন্ধকারের মধ্যেই শোনে পাকা রাস্তার উপর ঘর ঘর শব্দ তুলে মোটর চলছেই চলছেই, কখনো কখনো পল্টনের হই হই শব্দ। তারই মধ্যে মেয়ের গলার খিলখিল হাসি শুনে তারা অন্ধকারের মধ্যেই চোখ বড় করে স্থির দৃষ্টিতে তাকিয়ে ভাবে, এ মেয়ে কারা, কোন দেশের, কোন জাতের? পাগলা পাদ্রী সরে গিয়ে আস্তানা গেড়েছেন, পাকা রাস্তা থেকে আরো দূরে জঙ্গলের মধ্যে। তিনি যে গ্রামখানায় ছিলেন সেই গ্রামখানাকেই সরে যেতে হয়েছে সামরিক কর্তৃপক্ষের আদেশে। অবশ্য টাকা তারা অনেক পেয়েছে। রেভারেন্ড কৃষ্ণস্বামী জঙ্গলের ভিতরে পায়ে চলা পথ ধরে বাইসাইকেলে চড়ে এসে ওঠেন পাকা রাস্তায়, মোরামের মোড় থেকে অনেকটা তফাতে। বিষ্ণুপুরের দিকে এগিয়ে এসে বুধবার শনিবার তিনি ওলায় যান। ওখানকার লেপার অ্যাসাইলামে কুষ্ঠরোগীদের চিকিৎসা করেন। পুরী থেকে এই অঞ্চলটায় কুষ্ঠরোগের প্রাদুর্ভাব বেশি। কুষ্ঠ, অন্ধত্ব এ অঞ্চলে অভিশাপের মতো। সপ্তাহে 2 দিন রেভারেন্ড কৃষ্ণস্বামী ভোরবেলা উঠে যান, ফেরেন বিকেল বেলা। সেদিন আষাঢ়ের প্রথম। কৃষ্ণস্বামী বিকেল বেলা ফিরছিলেন। তার বিচিত্র পরিচ্ছেদের উপর মাথায় একটা দেশি টোকা, চোখে একটা গগলস। বৃষ্টি তখনও নামেনি। আষাঢ়ের দিন দীর্ঘতম এবং সব থেকে বেশি উত্তাপ। পৃথিবীর নিকটতম সূর্যের উত্তাপে পৃথিবী যেন ঝলসাচ্ছিল। চষা মাঠের উপর গরম বাতাসে ধুলো উঠছিল। বাবা সাহেব তার অভ্যস্ত গতিতে বাইসাইকেল চালিয়ে চলেছেন। গোটা রাস্তাটা ছেড়ে দিয়ে এক পাশ ধরেই চলেছেন তিনি। প্রচন্ড জোরে আসে মিলিটারি ট্রাকগুলি। মুহূর্তের অন্যমনস্কতায় অথবা হিসেবের ভুলে প্রচন্ড জোরে গিয়ে ধাক্কা মারে পথের পাশের গাড়িতে। ভেঙে উল্টে যায় গাড়ি। চালক আরোহীর আর্তনাদ শোনা যায়। কখনো পথ ছেড়ে গিয়ে পড়ে মাঠের উপর।
দু চারখানা উল্টে যায়, আরোহীরা ছিটকে পড়ে। আঘাত কম হলে উঠে ধুলো ঝেড়ে নিয়ে হো হো করে হাসে। দু চারখানার চালক আশ্চর্য দৃঢ়তার সঙ্গে স্টিয়ারিং ধরে চষা মাঠের উপর দিয়ে কিছু দূরে চালিয়ে গিয়ে গতিবেগ সংবরণ করে ব্রেক কষে। গাড়ি থেকে নেমে নিজের ভাষায় একটা অশ্লীলতম গালাগালি উচ্চারণ করে অকারণে। আশ্চর্য, ঈশ্বরের নাম করে না। রেভারেন্ড কৃষ্ণস্বামী ভাবতে ভাবতেই চলেছিলেন। বর্গীর হাঙ্গামার সময়, ৭৬-এর মন্বন্তরে, সামন্ত রাজাদের সঙ্গে যুদ্ধের কালে, পাইক বিদ্রোহের সময় কি এমনই হয়েছিল দেশের অবস্থা? মানুষ কি এমনি করেই দেউলে হয়ে গিয়েছিল? অন্তরের সঞ্চয় তার এত ক্ষীণ এবং ক্ষণজীবী? হায় বুদ্ধ, হায় খ্রাইস্ট, হায় ঈশ্বরের পুত্র, হায় শচীনন্দন গৌরাঙ্গ! এ দেশের দুর্ভিক্ষ পীড়িত হৃত সর্বস্ব শিক্ষায় বঞ্চিত এই মানুষগুলির তবু তো দোহাই আছে, হয়তো ভগবানের কাছে রেহাইও আছে। কিন্তু ওই বিদেশি সৈন্যগুলো, এদের চেয়েও ওরা হতভাগ্য, মৃত্যু ভয়ে অধীর, অসহায়, অহরহ দুরন্ত ভয় তাড়া করে বেড়াচ্ছে। ওরা আকণ্ঠ মদ্যপান করে জীবন নিয়ে ছুটছে ঊর্ধ্বশ্বাসে, গাছে ধাক্কা খেয়ে মরছে, গাড়ি উল্টে পড়ে চেপটে যাচ্ছে, ছুটতে ছুটতে পথের মধ্যে যা পাচ্ছে ভোগ করবার তাই ভোগ করে যাচ্ছে। কোথায় শিক্ষা, কোথায় সভ্যতা, কোথায় জীবন গৌরব? হায় খ্রাইস্ট, ক্রুশে বিদ্ধ হয়ে তোমার মৃত্যু সত্যই হয়েছে, রেসারেকশন কল্পনা মাত্র, মানুষের রচনা করা মিথ্যা আশ্বাস। হায় বুদ্ধ, হায় চৈতন্য! চৈতন্যদেব এই পথে পুরী থেকে গয়া গিয়েছিলেন। খোলে করতালে ঈশ্বরের নামে মুখরিত হয়েছিল এসব অঞ্চলের আকাশ বাতাস। বিষ্ণুপুরের বৈষ্ণব দেবতাও মিথ্যা, পারলে না মানুষকে রক্ষা করতে। রাজা গোপাল দেবের বেগার মিথ্যে, নাম করা কোনো ফল হয়নি। আত্মরক্ষার শক্তি না থাক, ওদের মতো প্রচন্ড বর্বর শক্তিকে ঠেকাবার মতো শক্তি মানুষের না থাক, আত্মাকে রক্ষা করার শক্তিও তারা পেলে না। জপের মালাটা, ঝুলিটা নেহাতি ছেঁড়া ন্যাকড়ার ঝুলি। সামনেই লেভেল ক্রসিং। বাইসাইকেল থেকে কৃষ্ণস্বামী নামিয়ে দিলেন তার পা দুটো। ৬ ফুট লম্বা মানুষটির পক্ষে ওই যথেষ্ট। ক্রসিং এর পাশেই গেটম্যানের বাসা। কৃষ্ণস্বামীর চিন্তাসূত্র ছিঁড়ে গেল। ডাকলেন, বংশী, বংশী! খুলে গেল গেটম্যানের ঘরের দরজা। বেরিয়ে এলো গেটম্যান রামচরণ। বাবা সাহেব? হ্যাঁ, বংশী কই হে? বংশী রামচরণের ছেলে। বংশীর কুষ্ঠ হয়েছে, প্রাথমিক অবস্থা। কৃষ্ণস্বামী যাওয়া আসার পথে ছেলেটির মুখের চেহারা দেখে ধরেছেন এবং অনেক বুঝিয়ে চিকিৎসা করাতে রাজি করিয়েছেন। এ রোগের ইঞ্জেকশন বড় যন্ত্রণাদায়ক। বংশী অধিকাংশ দিন পালায়। কৃষ্ণস্বামী বংশীকে প্রলুব্ধ করার জন্য কিছু না কিছু নিয়ে আসেন। কোনোদিন একটা পুতুল, কোনোদিন একটা ছবি, কোনোদিন কিছু খাবার, কোনোদিন অন্য কিছু। আজও বংশী পালিয়েছে। রামচরণ চারিদিকে তাকিয়ে দেখেও ছেলের সংবাদ পেলে না। সে তারস্বরে ডেকে উঠল, হ বংশী রে, বংশী! কৃষ্ণস্বামী বাইসাইকেলটি গেটম্যানের ঘরের দেওয়ালে ঠেসিয়ে রেখে দাওয়ার উপর উঠে দাঁড়ালেন। রামচরণের স্ত্রী ঘর থেকে বেরিয়ে একটা মোড়া পেতে দিলেন কৃষ্ণস্বামীর সামনে। কৃষ্ণস্বামী মোড়ায় বসে তার আলখাল্লার মতো জামাটার পকেট থেকে বের করলেন একটি বাঁশি। বললেন, এইটে বাজিয়ে ডাকো হে। বাঁশির ডাক শুনলে কাছে পিঠে থাকলে অখনই বেড়ায় আসবে। কিন্তু তার আগেই সামনের রাস্তার ধারে একটা আম গাছের উপর থেকে ঝপ করে বংশী লাফিয়ে পড়ল। আসছে গো, আসছে গো, সেই গো বাবা, সেই বটে গ।
কৌতূহলের তীব্রতায় তার ঈষৎস্ফীত মুখখানা যেন থমথম করছে, চোখ দুটো জ্বলজ্বল করছে। কে কে আসছে হে বংশীবদন? হেসে প্রশ্ন করলেন কৃষ্ণস্বামী। আমি তোমার লেগা কেমন বাঁশি এনেছি দেখো হে। বংশীবদনের লেগা বাঁশি, তাই হলো গিয়ে বংশী। বংশীর মন কিন্তু বাঁশিতে ভুলল না। তার স্থির জলজলে দৃষ্টি নিবদ্ধ ছিল সামনের রাস্তার দিকে। দূরে একটা বাঁক, সেই বাঁকের মাথায়। সে বোধহয় বাবাকেই বললে, সেই মেয়া ছেলেটা গো, সেই মাথায় টকটকে রাঙা ফেটা বাঁধা, গাছের শির ডগাল থেকে আমি দেখাছি। ঝড়ের পাড়া গাড়িটা আসছে, আর রাঙা ফেটা বাঁধা শিব বসে রয়েছে, রোদ লেগ্গা ঝকমক করছে। উ উ উ দূরে দূরে বাঁকের মাথায় গর্জন ধ্বনিত হয়ে উঠল। সত্যিই একখানা জিপ আসছে। সত্যিই পড়ন্ত রোদে জিপের পিছনে কারো মাথার লাল টুপি দেখা যাচ্ছে। রামচরণ বললে, দেখলাম অনেক বাবা সাহেব, কিন্তু এমন মেয়ে ছেলে আমার জীবনে আমি দেখি নাই বাবার কালে। মেম সাহেব গ। হাসলেন কৃষ্ণস্বামী। ধুতি চাদর আর চটির দেশের শুধু ধুতি সম্বল দরিদ্র রামচরণ এবং বালক বংশীবদন। তাদের মন কোনো বিচিত্র বাসিনী বিদেশিনীকে দেখে বিস্ময়ে অভিভূত হয়ে গেছে। জিপখানা সত্যই ঝড়ের বেগেই আসছে। মেয়েটা, হ্যাঁ, এরা বলেছে ওটি মেয়ে। লাল টুপি পরা মেয়েটি যেন দুলছে, উড়ছে এপাশ ওপাশ। জিপের সামনে চালকের পাশেই বসে টলছে মেয়েটি, মনে হচ্ছে শ্বেতাঙ্গিনী। পাশে চালক একজন বলিষ্ঠ দেহ শ্বেতাঙ্গ, গায়ে শুধু গেঞ্জি, মাথায় টুপিটা আছে অফিসারের টুপি। স্পিড কমিয়ে বাঁক নিয়ে লেভেল ক্রসিংটা পার হয়ে চলে গেল গাড়িটা, কিন্তু কিছু দূর গিয়েই ব্রেক কষে দাঁড়ালো। তার ঝুঁকিতে মেয়েটা টলে পড়ে যেতে যেতে রয়ে গেল। সামনের ড্যাশবোর্ডের ওপর উপুর হয়ে পড়ে কোনো ক্রমে আঁকড়ে ধরলো একটা রড। আবার পিছু হটতে লাগলো গাড়িটা। এসে দাঁড়ালো রামচরণের বাড়ির সামনে। শ্বেতাঙ্গটি নামলো। তার ট্রাউজারের কাপড়ের চিকনতা দেখে কৃষ্ণস্বামী বুঝতে পারলেন আমেরিকান অফিসার। হে ম্যান, ওয়াটার ওয়াটার, পানি। জড়িত কণ্ঠে আদেশের সুরে মেয়েটিও বলল, পানি লাও। ইউ শোনা নেহি? কৃষ্ণস্বামী উঠে দাঁড়ালেন। চোখের গগলসটা খুলে দাওয়া থেকে নেমে এসে জিপের কাছে দাঁড়ালেন। স্থির দৃষ্টিতে মেয়েটির দিকে চেয়ে রইলেন। বিচিত্র বেশিনী বটে। পরনে পাশ্চাত্যের আধুনিকতম ফ্যাশনের লাল রঙের লম্বা প্যান্টালুন বা স্ল্যাক্স, গায়ে হাফ হাতা টেনিস কলার মিহি সিল্কের ব্লাউজ, মাথায় রাঙা টকটকে সিল্কের কাপড়ের লম্বা ফালির শিরভূষণ। আশ্চর্যভাবে লালসা উদ্রেক করা মোহিনী বেশ, তেমনি যেন নির্লজ্জ। আমেরিকানটি তার সামনে এসে পেন্টালুনের পকেট থেকে একখানা নোট বার করে সামনে ধরে বলল, ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড ম্যান? ওয়াটার, পানি, পানি। মেয়েটি প্রায় সঙ্গে সঙ্গে বলে উঠল, ইউ সোয়াইন। আমেরিকানটি আবার ধমক দিয়ে উঠল, ইউ বিচ, স্টপ, আই সেড স্টপ, কিপ সাইলেন্ট। কৃষ্ণস্বামী হেসে পরিষ্কার ইংরেজিতে বললেন, প্লিজ প্লিজ ডোন্ট অ্যাবিউজ হার লাইক দ্যাট, সি ইজ ইল। নাথিং, ইউ ডোন্ট নো ম্যান। একটা পুরো মদের বোতল ওই কুত্তিটা ঢক ঢক করে গিলেছে, মাতাল হয়েছে। জল দাও। ভেবেছিলাম রাস্তার পাশে পুকুর পেলে ওকে চুবিয়ে ওর নেশা ছুটিয়ে দেব। তোমাদের বাড়ি দেখে দাঁড়ালাম, মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাবে। নেশা, কেবল নেশা। কৃষ্ণস্বামী বললেন, অফিসার, আমি একজন ডাক্তার। আমি দেখতে পাচ্ছি ও অসুস্থ। আমি বলছি তুমি ওকে নামাও, ওর এক্ষুনি শুশ্রূষার দরকার।
আমার কল ব্যাগে ওষুধ আছে, এক দাগ ওষুধ দিতে চাই। বিশ্বাস করো আমাকে, আমি মেডিকেল কলেজের পাশ করা ডাক্তার। বলতে বলতে ওদিকের মেয়েটি ঢলে পড়ে গেল গদির ওপর। কৃষ্ণস্বামী গিয়ে তার দীর্ঘ দুটি বাহু প্রসারিত করে তাকে তুলে নিলেন। বললেন, রামচরণ, তোমার খাটিয়াটা পেরে দাও। স্থির দৃষ্টিতে চেয়ে রইলেন মুখের দিকে। দৃষ্টি না ফিরিয়েই বললেন, অফিসার, প্লিজ ওর মাথার বাঁধনটা খুলে দাও। হাত বাড়িয়ে একটু ঝুঁকি দিয়েই মাথার কাপড়ের ফালিটা টেনে খুলে ফেলে দিলেন অফিসারটি। আশ্চর্য ঘন কালো একরাশ চুল ছড়িয়ে পড়ল। কৃষ্ণস্বামী সযত্নে তাকে শুইয়ে দিলেন খাটিয়ার ওপর। অনেক শুশ্রূষার পর মেয়েটির চেতনা হলো। এক দাগ ওষুধও তাকে খাইয়েছিলেন কৃষ্ণস্বামী। চেতনা হবার আগে হর হর করে বেশ খানিকটা বমি করলে মেয়েটি। তার গায়ের জামাটা ভেসে গেল। কৃষ্ণস্বামীর হাতের জামায় লাগলো। দুর্গন্ধে জায়গাটার বায়ুস্তর যেন দূষিত হয়ে উঠল। কৃষ্ণস্বামী সযত্নে সব মুছে দিলেন, ধুয়ে দিলেন। অফিসারটি নির্লিপ্তের মতো বসে বসে দেখলে, আর সিগারেটের পর সিগারেট খেয়ে গেল। মধ্যে মধ্যে দু চারটি কথা বলছিল, সবই প্রশ্ন। যেন থেকে থেকে হঠাৎ মনে উঠছিল পারম্পর্যহীন একটা প্রশ্নের সঙ্গে আর অন্য প্রশ্নের সম্পর্ক নেই। চৈতন্যহীন মেয়েটি অসাড় হয়ে পড়েছিল। তার মুখের দিকে তাকিয়ে বললে, ইজন্ট শি বিউটিফুল? ফাইন আইজ অ্যান্ড আইলিডস, ইজন্ট ইট? হে, হোয়াট ডু ইউ সে? কৃষ্ণস্বামী শুশ্রূষা করতে করতেই বললেন, ইয়েস, শি হ্যাজ গট এ সুইট ফেস। সত্য, মেয়েটির রূপ আছে এবং রূপে আশ্চর্য মোহও আছে। বিশেষ করে মাথার চুল ঘন, কালো আর অপরূপ সুন্দর চোখ আর চোখের পাতা। চোখের পাতার লোমগুলি সুদীর্ঘ। সুন্দর আয়ত চোখ দুটিকে আরো সুন্দর করে তুলেছে চোখের পাতাগুলি। আবার কিছুক্ষণ পর হঠাৎ প্রশ্ন করলেন, ইজ ইট এনিথিং ভেরি সিরিয়াস? কৃষ্ণস্বামী বললেন, হতে পারত। নেশার উপরে এই গরমে হিট স্ট্রোক হতে পারত। অবশ্য এখনো আশঙ্কা যায়নি। আবার কয়েক মিনিট পর প্রশ্ন হলো, তুমি বললে তুমি একজন ডক্টর, কোয়ালিফাইড মেডিকেল ম্যান। মনেও হচ্ছে তাই, কিন্তু এরকম পোশাক কেন তোমার? আমি একজন সন্ন্যাসী। ভারতবর্ষের সন্ন্যাসীদের নানান রকম পোশাক আছে, কিন্তু এই রংটা হলো সবার রং। ক্যান ইউ টেল ফরচুন? নো। শুধু ডাক্তার? হ্যাঁ, আর সন্ন্যাসী। এ কি, তোমার গলায় ও কি, ক্রস? হ্যাঁ, ক্রস। আমি ভারতীয় খ্রিস্টান সন্ন্যাসী। ভারতীয় খ্রিস্টান সন্ন্যাসী? ইউ আর এ রেভারেন্ড। কৃষ্ণস্বামী উত্তর দিলেন না। মেয়েটির সেবায় মন দিলেন। মেয়েটির মুখের দিকে চেয়ে রইলেন। জ্যামিতির দুটো কোণ সমান দুটি ত্রিভুজে যেমন মিলে যায়, তেমনি দুটি মুখ মিলে যাচ্ছে। আবার কিছুক্ষণ পর অফিসারটি বললেন, বলতে পারো এই ধরনের মেয়ে তোমাদের দেশে কত আছে? স্ট্রেঞ্জ গার্ল। আপন মনেই বলতে লাগলো অফিসার, ওর সঙ্গে আমার দেখা পুরীতে, অন দ্য সি বিচ। স্ট্রেঞ্জ গার্ল। 1 ঘন্টার মধ্যে আমরা বন্ধু হয়ে গেলাম। আশ্চর্য বন্য, কি হাসতে পারে, কি প্রচন্ড রাগে, কি মদ খায়। সিগারেটে একটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে আবার বললে অফিসার, সেই থেকে আমার সঙ্গে ঘুরছে। আবার বললে, সে যে স্পোর্ট, কিন্তু বড় ওয়াইল্ড। কৃষ্ণস্বামী বলছেন, জ্ঞান হচ্ছে। তোমার কাছে আর একটু মদ আছে? সি নিডস। মেয়েটি মদ খেয়ে একটু মুখ বিকৃতি করলো। বলল, ওয়াটার প্লিজ, ওয়াটার, ঠান্ডা জল। মুখে জল দিলেন কৃষ্ণস্বামী। মেয়েটি আবার হাঁ করলে। আবার জল দিলেন কৃষ্ণস্বামী। তারপর চোখের নিচে আঙুল রেখে হেসে বললেন, লেট মি লুক অ্যাট ইউর আইজ, লুক অ্যাট মাই ফেস। মেয়েটির ভুরু কুচকে উঠল, তীক্ষ্ণতর হয়ে উঠল দৃষ্টি। আমেরিকান অফিসারটি বলল, হে, ডোন্ট, ওসব করো না, ডু ইউ হিয়ার? তারপরে বললে,
হঠাৎ হঠাৎ চিৎকার করে, হঠাৎ চড় মেরে বসে। সি ইজ হিস্টেরিক। ততক্ষণে কিন্তু মেয়েটা ধর্মর করে উঠে বসেছে। তীব্র দৃষ্টিতে তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে উঠল, ইউ ব্ল্যাকি, লিভ মি, ছেড়ে দাও আমাকে, কালা আদমি কোথাকার। অফিসারটি চিৎকার করে উঠল, শাট আপ, শাট আপ ইউ বিচ, আই সে। কৃষ্ণস্বামী হেসে প্রসন্ন কণ্ঠে মেয়েটির কপালে ভিজে হাত বুলিয়ে দিয়ে বললেন, তুমি অসুস্থ, আমি ডাক্তার, আমার কথা তোমার শোনা উচিত। আর একটুক্ষণ শুয়ে থাকো, তুমি সুস্থ হয়ে উঠবে। তোমার মাথার যন্ত্রণা হচ্ছে আমি জানি, তুমি এই বড়িটা খেয়ে ফেলো প্লিজ। পিস অ্যান্ড বি স্টিল। মেয়েটি যেন অকস্মাৎ স্তব্ধ হয়ে গেছে, তার দিকে বিচিত্র দৃষ্টিতে তাকিয়ে আছে। কৃষ্ণস্বামী ব্যাগটা খুলতে খুলতে আবৃত্তির সুর এনে বলেই চলেছিলেন, পেশেন্স ইউ ইয়ং রোজ লিপড মেড, পেশেন্স প্লিজ। শেক্সপিয়ারের ওথেলো নাটকের অংশ আবৃত্তি করছিলেন, এক্ষেত্রে খেটে গেছে। অফিসারটি হেসে উঠল, হে ডক, ইউ আর এ পোয়েট, দ্যাটস ফাইন। মেয়েটি ক্লান্ত হয়ে চোখ বুজে শুয়েছে এরই মধ্যে, কিন্তু তার মসৃণ ললাটে কয়েকটি রেখা বিস্ময়ের বা প্রশ্নের কুঞ্চনে পুষ্ট হয়ে জেগে উঠেছে। চোখের কোণে কালো দাগ, জীবনে অমিতাচারের রথের চাকার দাগের মতো। নাও খেয়ে ফেলো। একটা পিল বের করে কৃষ্ণস্বামী ডাকলেন। বড়িটা খেয়ে মেয়েটি উঠে বসলো, বললে, নো, নেভার, সে হতে পারো না তুমি, নো। তারপর হাত বাড়িয়ে অফিসারকে বললে, এ স্মোক প্লিজ। নেল পলিশ লাগানো আঙুলের ডগায় নিকোটিনের দাগ। অফিসারটি সোৎসাহে বলে উঠল, নাও সে ইজ ওকে, টেক ইট, গেট আপ মাই হানি, হিয়ার ইজ ফায়ার। সে সিগারেট দিল মেয়েটিকে এবং লাইটারটা জেলে ধরিয়ে দিল সিগারেটটা। তারপর কৃষ্ণস্বামীর দিকে চেয়ে বললে, ও ঠিক হয়ে গেছে, ওকে ডক, এবার আমরা যাব, অনেক ধন্যবাদ, এই নাও। খান দুয়েক 10 টাকার নোট বের করে ধরলে। কৃষ্ণস্বামী বললেন, অনেক ধন্যবাদ, কিন্তু আমাকে মাফ করো, এই আমার ধর্ম, এই আমার ঈশ্বরের উপাসনা, কোয়েস্টের নামে তোমাকে অনুরোধ করছি। মেয়েটি স্থির বিস্ফারিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে এবং অক্লান্তভাবে সিগারেট টেনে ধোঁয়া ছেড়ে চলেছে। মুখ ফিরিয়ে নিলেন কৃষ্ণস্বামী। জীবনের বন্ধ করা ঘরের ভিতর ঘা পড়ছে যেন, কে যেন মাথা ঠুকছে ভিতরে। গাড়িখানা গর্জন করে চলে গেল। বংশী বললে, মেয়াটা তাকায় রয়েছে দেখো বাবা, বাবা সাহেব উয়ার নেশাটা ছুটায় দিলে কিনা, রেগেছে। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল সপ্তপদী এই উপন্যাসটির প্রথম পর্ব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি এরকমই গল্প শুনতে চান তাহলে আমার চ্যানেলের হোম পেজে গিয়ে প্লে লিস্ট খুঁজে দেখুন, অনেক গল্প পাবেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অসংখ্য ছোট গল্প, অগ্রদানী, কালা পাহাড়, বড় বউ, তাসের ঘর, সনাতন, তারিণী মাঝি ইত্যাদি আমি পড়ে ফেলেছি ইতিমধ্যেই। ওইগুলো শুনুন যতক্ষণ না কালকে নূতন পর্ব আনছি সপ্তপদীর। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।